আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শুরু করতে যাচ্ছি ব্যোমকেশ সিরিজের আরও একটি গল্প, অমৃতের মৃত্যু। আজ পড়ছি এর প্রথম পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই যারা গল্প শুনছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো চলুন গল্পটি শুরু করা যাক। গ্রামের নাম বাঘমারি। রেল লাইনের ধারেই গ্রাম, কিন্তু গ্রাম হইতে স্টেশনে যাইতে হইলে মাইলখানিক হাঁটিতে হয়। মাঝখানে ঘন জঙ্গল। গ্রামের লোক স্টেশন যাইবার সময় বড় একটা জঙ্গলের ভিতর দিয়ে যায় না, রেল লাইনের তারের বেড়া টপকাইয়া লাইনের ধার দিয়া যায়। স্টেশনের নাম সান্তালগোলা। বেশ বড় স্টেশন। স্টেশন ঘিরিয়া একটা গঞ্জ গড়িয়া উঠিয়াছে। অঞ্চলটা ধান্য প্রধান। এখান হইতে ধান চাল রপ্তানি হয়। গোটা 2 চালের কলও আছে। যুদ্ধের সময় একদল মার্কিন সৈন্য সান্তালগোলা ও বাঘমারির মধ্যস্থিত জঙ্গলের মধ্যে কিছুকাল ছিল। তাহারা খালি গায়ে প্যান্ট পরিয়া ঘুরিয়া বেড়াইত। চাষিদের সঙ্গে বসিয়া ডাবা হুকায় তামাক খাইত। তারপর যুদ্ধের শেষে তাহারা স্বদেশে ফিরিয়া গেল, রাখিয়া গেল কিছু অবৈধ সন্তান সন্তনেতি এবং কিছু ক্ষুদ্রায়তন অস্ত্রশস্ত্র। ব্যোমকেশ ও আমি যে কর্ম উপলক্ষে সান্তালগোলায় গিয়া কিছুকাল ছিলাম, তাহার সহিত উক্ত অস্ত্রশস্ত্রের সম্পর্ক আছে। তাহার বিশদ উল্লেখ যথাসময়ে করিব। উপস্থিত যে কাহিনী লিখিতেছি তাহার ঘটনা কেন্দ্র ছিল বাঘমারি গ্রামে, এবং যাহাদের মুখে কাহিনীর গোড়া দিকটা শুনিয়াছিলাম তাহারা এই গ্রামেরই ছেলে। বাকবাহুল্য বর্জনের জন্য তাহাদের মুখের কথাগুলি সংহত আকারে লিখিতেছি। বাঘমারি গ্রামে যে কয়টি কোঠাবাড়ি আছে তন্মধ্যে সদানন্দ সুরের বাড়িটা সবচেয়ে পুরাতন। গুটি 3 ঘর, সামনে শান বাঁধানো চাতাল, পিছনে পাঁচিল ঘেরা উঠান। বাড়ির ঠিক পিছন হইতে জঙ্গল আরম্ভ হইয়াছে। সদানন্দ সুর বয়স্ক ব্যক্তি, কিন্তু তাহার জ্ঞাতি গোষ্ঠী স্ত্রী পুত্র কেহ নাই। একলাই পৈতৃক ভিটায় থাকেন। তাহার একটি বিবাহিতা ভগিনী আছে বটে। স্বামী রেলের চাকরি করে, কিন্তু তাহারা শহুরে লোক। তাহাদের সহিত সদানন্দবাবুর বিশেষ ঘনিষ্ঠতা নাই। গ্রামের লোকের সঙ্গেও তাহার সম্পর্ক খুব গাঢ় নয়। কাহারও সহিত অশ্রদ্ধাভাব না থাকিলেও বেশি মাখামাখিও নাই। বেশিরভাগ দিন সকালবেলা উঠিয়া তিনি স্টেশনের গঞ্জে চালিয়া যান, সন্ধ্যার সময় গ্রামে ফিরিয়া আসেন। তিনি কি কাজ করেন সে সম্বন্ধে কাহারও মনে খুব স্পষ্ট ধারণা নেই। কেহ বলে ধান চালের দালালি করেন, কেহ বলে বন্ধকি কারবার আছে। মোটের ওপর লোকটি অত্যন্ত সংবৃত মন্ত্র ও মিতব্যয়ী। ইহার অধিক তাহার বিষয়ে বড় কেহ কিছু জানে না। একদিন চৈত্র মাসের ভোরবেলা সদানন্দ বাড়ি হইতে বাহির হইলেন। একটি মাঝারি আয়তনের ট্রাঙ্ক ও একটি ক্যাম্বিসের ব্যাগ বাহিরে রাখিয়া দরজায় তালা লাগাইলেন। তারপর ব্যাগ ও ট্রাঙ্ক 2 হাতে ঝুলাইয়া যাত্রা করিলেন। বাড়ির সামনে মাঠের মতো খানিকটা খোলা জায়গা। সদানন্দ মাঠ পার হইয়া রেল লাইনের দিকে চলিয়াছেন। গ্রামের বৃদ্ধ হিরু মোড়লের সঙ্গে দেখা হইয়া গেল। হিরু বলিল, কি গো কর্তা, সকালবেলা বাক্স পেঁচা লিয়ে কোথায় চলছেন? সদানন্দ থামিলেন। দিন কয়েকের জন্য বাইরে যাচ্ছি। হিরু বলিল, তিথিনতম্বু করতে চললেন নাকি? সদানন্দ শুধু হাসিলেন। হিরু বলিল, ইরির মধ্যে তিথিধম্ম? বয়স কত হলো কর্তা? 45। সদানন্দ আবার চলিলেন। হিরু
পিছন হইতে ডাক দিয়ে প্রশ্ন করিল, ফিরছেন কতদিনে? দিন ৬-৭-এর মধ্যেই ফিরব। সদানন্দ চলিয়া গেলেন। তাহার আকস্মিক তীর্থযাত্রা লইয়া গ্রামে একটু আলোচনা রইল। তাহার প্রাণে যে ধর্মকর্মের প্রতি আসক্তি আছে এ সন্দেহ কাহারও ছিল না। গত ১০ বৎসরের মধ্যে এক রাত্রির জন্যও তিনি বাহিরে থাকেন নাই। সকলে আন্দাজ করিল নীরব কর্মা সদানন্দ সুর কোনো মতলবে বাহিরে গিয়েছে। ইহার দিন ৩-৪ পরে সদানন্দ বাড়ির সামনের মাঠে গ্রামের ছেলে ছোকরারা বসিয়া চটলা করিতেছিল। গ্রামে ২৫-৩০ ঘর ভদ্রশ্রেণীর লোক বাস করে। সন্ধ্যার পর তরুণ বয়স্করা এই মাঠে আসিয়া বসে, গল্পগুজব করে, কেহ গান গায়, কেহ বিড়ি সিগারেট টানে। শীত এবং বর্ষাকাল ছাড়া এই স্থানটাই তাহাদের আড্ডাঘর। আজ অমৃত নামধারী জনৈক যুবককে সকলে মিলিয়া খেপাইতেছিল। অমৃত গায়ের একটি ভদ্রলোকের অনাথ ভাগিনে, একটু আধপাগলা গোছের ছেলে, রোগা তালপাতা সেপাইয়ের মতো চেহারা, তরবর করিয়া কথা বলে, নিজের সাহস বুদ্ধিমত্তা প্রমাণের জন্য সর্বদাই সচেষ্ট। তাই সুযোগ পাইলে সকলেই তাহাকে লইয়া একটু রং তামাশা করে। সকলের দিকে একটা ব্যাপার ঘটিয়াছিল। নাদু নামক এক যুবকের সম্প্রতি বিবাহ হইয়াছে। তাহার বউয়ের নাম পাপিয়া। বউটি সকালবেলা কলসি লইয়া পুকুরে জল আনিতে চাইতেছিল। ঘাটে অন্য মেয়েরাও ছিল। অমৃত পুকুর পাড়ে বসিয়া খোলা মুকুচি দিয়া জলের উপর ব্যাঙ লাফানো খেলিতেছিল। নাদুর বউকে দেখিয়া তাহার কি মনে হইল, সে পাপিয়ার স্বর অনুসরণ করিয়া ডাকিয়ে উঠিল, পিউ পিউ, পিয়া পিয়া পাপিয়া। মেয়েরা হাসিয়া উঠিল। বউটি অপমান বোধ করিয়া তখনই গৃহে ফিরিয়া গেল এবং স্বামীকে জানাইল। নাদু অগ্নিশর্মা হইয়া লাঠি হাতে ছুটিয়া আসিল। তাহাকে দেখিয়া অমৃত পুকুর পাড়ের একটা নারিকেল গাছে উঠিয়া পড়িল। তারপর গায়ের মাতব্বর ব্যক্তিরা আসিয়া শান্তি রক্ষা করিলেন। অমৃতের মনে যে কু অভিপ্রায় ছিল না তাহা সকলেই জানিত। গোয়ার গোবিন্দ নাদুও বুঝিল। ব্যাপার বেশিদূর গড়াইতে পাইল না। কিন্তু অমৃত তাহার সমবয়স্কদের শ্লেষ বিদ্রূপ হইতে নিস্তার পাইল না। সন্ধ্যার সময় সে মাঠের আড্ডায় উপস্থিত হইলেই সকলে তাহাকে ছাকিয়া ধরিল। পটল বলিল, হ্যাঁ রে অমরত, তুই এত বড় বীর, নাদুর সঙ্গে লড়ে যেতে পারলি না, নারকেল গাছে উঠলি? অমৃত বলল, আমি তো ডাব পাড়তে উঠেছিলাম। নেদোকে আমি ডরাই না, ওর হাতে যদি লাঠি না থাকতো আইসা লেঙ্গি মারতাম যে। বাছাধনকে বিছানায় পড়ে কো কো করতে হতো। গোপাল বলিল, সাবাস, বাড়ি গিয়ে মামার কাছে খুব ঠ্যাঙ্গানি খেয়েছিলি তো। অমৃত হাত মুখ নাড়িয়া বলিল, মামা মারিনি, মামা আমাকে ভালোবাসে। শুধু মামি কান মলে দিয়ে বলেছিল, তুই একটা গোভূত। সকলে হি হি করিয়া হাসিল। পটল বলিল, ছি ছি, তুই এমন কাপুরুষ, মেয়ে মানুষের হাতের কানমলা খেলি? অমৃত বলিল, মামি গুরুজন, তাই বেঁচে গেল, নইলে দেখে নিতাম। আমার সঙ্গে চালাকি নয়। দাশু বলিল, আচ্ছা অমরা, তুই তো মানুষকে ভয় করিস না, সত্যি বল দেখি, ভূত দেখলে কি করিস? একজন নিম্নস্বরে বলিলেও, কাপড়ে চোপড়ে। অমৃত চোখ পাকিয়া বলিল, ভূত আমি দেখেছি, কিন্তু মোটেই ভয় পাইনি। সকলে কলরব করিয়া উঠিল। ভূত দেখেছিস? কবে দেখলি? কোথায় দেখলি? অমৃত সগর্বে জঙ্গলের দিকে শীর্ণ বাহু প্রসারিত করিয়া বলিল, ওইখানে। কবে দেখেছিস? কি দেখেছিস? অমৃত গম্ভীর স্বরে বলিল, ঘোড়া ভূত দেখেছি। দু একজন হাসিল। গোপাল বলিল, তুই গোভূত কিনা তাই ঘোড়া ভূত দেখেছিস, কবে দেখলি?
পরশু রাত্রে অমৃত পরশু রাত্রের ঘটনা বলিল। আমাদের কইলে বাছুরটা দড়ি খুলে গোয়ালঘর থেকে পালিয়েছিল। মামা বললে, যা আমরা জঙ্গলের ধারে দেখে আয়। রাত্রির তখন 10টা, কিন্তু আমার তো ভয় ডর নেই। গেলাম জঙ্গলে, এদিক ওদিক খুঁজলাম, কিন্তু কোথায় বাছুর? চাঁদের আলোয় জঙ্গলের ভেতরটা হিলিবিলি দেখাচ্ছে। হঠাৎ দেখি একটা ঘোড়া। খুরের শব্দ শুনে ভেবেছিলাম বুঝি বাছুরটা। ঘাড় ফিরিয়ে দেখি একটা ঘোড়া বনের ভিতর দিয়ে সাঁ করে চলে গেল। কালো কুচকুচে ঘোড়া, নাক দিয়ে আগুন বেরোচ্ছে। আমি রাম নাম করতে করতে ফিরে এলাম। রাম নাম জপলে ভূত আর কিছু বলতে পারে না। দাশু জিজ্ঞাসা করিল, কোন দিক থেকে কোন দিকে গেল ঘোড়া ভূত? গায়ের দিক থেকে স্টেশনের দিকে। ঘোড়ার পিঠে সওয়ার ছিল? অত দেখিনি। সকলে কিছুক্ষণ চুপ করিয়া রহিল। ভূতের গল্প বানাইয়া বলিতে পারে, এ তো কল্পনা শক্তি অমৃতের নাই। নিশ্চয় সে জ্যান্ত ঘোড়া দেখিয়াছিল। কিন্তু জঙ্গলে ঘোড়া আসিল কোথা হইতে? গ্রামে কাহারও ঘোড়া নাই। যুদ্ধের সময় যে মার্কিন সৈন্য জঙ্গলে ছিল তাহাদের সঙ্গেও ঘোড়া ছিল না। স্টেশনের গঞ্জে 2-4টা ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া আছে বটে, কিন্তু ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া রাত্রিবেলা জঙ্গলে ছুটাছুটি করিবে কেন? তবে কি অমৃত পলাতক বাছুরটাকেই ঘোড়া বলিয়া ভুল করিয়াছিল? অবশেষে পটল বলিল, বুঝেছি, তুই বাছুর দেখে ঘোড়া ভূত ভেবেছিলি। অমৃত সজোরে মাথা ঝাঁকাইয়া বলিল, না না, ঘোড়া, জলজান্ত ঘোড়া ভূত আমি দেখেছি। তুই বলতে চাস ঘোড়া ভূত দেখেও তোর দাঁত কপাটি লাগেনি? দাঁত কপাটি লাগবে কেন? আমি রাম নাম করেছিলাম। রাম নাম করেছিলি, বেশ করেছিলি, কিন্তু ভয় পেয়েছিলি বলেই না রাম নাম করেছিলি? মোটেই না, মোটেই না। অমৃত আস্ফলন করিতে লাগিল। কে বলে আমি ভয় পেয়েছিলাম? ভয় পাবার ছেলে আমি নই। দাশু বলিল, দেখ অমরা, বেশি বড়াই করিসনি। তুই এখন জঙ্গলে যেতে পারিস? কেন পারবো না? অমৃত ঈষৎ শঙ্কিতভাবে জঙ্গলের দিকে তাকাইল। ইতোমধ্যে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া চাঁদের আলো ফুটিয়াছে। জঙ্গলের গাছগুলো ঘন কৃষ্ণ ছায়া রচনা করিয়াছে। অমৃত একটু থামিয়া গিয়া বলিল, ইচ্ছে করলেই যেতে পারি, কিন্তু যাব কেন? এখন তো আর বাছুর হারাইনি। গোপাল বলিল, বাছুর না হয় হারাইনি, কিন্তু তুই গুল মারছিস কিনা বুঝবো কি করে? অমৃত লাফাইয়া উঠিল, গুল মারছি? আমি গুল মারছি? দেখ গোপলা, তুই আমাকে চিনিস না। বেশ তো, চিনিয়ে দে। যা দেখি একলা জঙ্গলের মধ্যে, তবে বুঝবো তুই বাহাদুর। অমৃত আর পারিল না, সদর্পে বলিল, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি কি ভয় করি নাকি? সে জঙ্গলের দিকে পা বাড়াইল। পটল তাহাকে ডাকিয়া বলিল, শোন, এই খড়ি নে, বেশি দূর তোকে যেতে হবে না। সদানন্দর বাড়ির পিছনে যে বড় শিমুল গাছটা আছে তার গায়ে খড়ি দিয়ে ঢেড়া মেরে আসবি, তবে বুঝবো তুই সত্যি গিয়েছিলি। খড়ি লইয়া ঈষৎ কম্পিত কণ্ঠে অমৃত বলিল, তোরা এখানে থাকবি তো? থাকব। অমৃত জঙ্গলের দিকে পা বাড়াইল। যতই অগ্রসর হইল ততই তাহার গতিবেগ হ্রাস হইতে লাগিল। তবু শেষ পর্যন্ত সে সদানন্দ সুরের বাড়ির আড়ালে অদৃশ্য হইয়া গেল। মাঠে উপবিষ্ট ছোকরার দল পাণ্ডুর জ্যোৎস্নার ভিতর দিয়া নীরবে জঙ্গলের দিকে চাহিয়া রইল। একজন বিড়ি ধরাইল, একজন হাসিল। আমরা হয়তো সদানন্দর বাড়ির পাশে ঘাপটি মেরে বসে আছে। কিছুক্ষণ কাটিয়া গেল। সকলের দৃষ্টি জঙ্গলের দিকে। হঠাৎ জঙ্গল হইতে চড়াত করিয়া একটা শব্দ আসিল। শুকনো গাছের ডাল ভাঙিল, যেরূপ শব্দ হয় অনেকটা সেইরূপ। সকলে চকিত হইয়া পরস্পরের পানে চাহিল। আরো কিছুক্ষণ কাটিয়া গেল।
কিন্তু অমৃত ফিরিয়া আসিল না। অমৃত যেখানে গিয়াছে, ছোকরাদের দল হইতে সেই শিমুল গাছ বড়জোর 50-60 গজ। তবে সে ফিরিতে এত দেরি করিতেছে কেন? আরো 3-4 মিনিট অপেক্ষা করিবার পর পটল উঠিয়া দাঁড়াইয়া বলিল, চল দেখি গিয়ে, এত দেরি করছে কেন আমরা? সকলে দল বাঁধিয়া যে পথে অমৃত গিয়েছিল সেই পথে চলিল। একজন রহস্য করিয়া বলিল, আমরা ঘোড়াভূতের পিঠে চড়ে পালালো নাকি? আমরা কিন্তু পালাই নাই। সদানন্দ সুরের বাড়ির খিড়কি হইতে 20-25 গজ দূরে শিমুল গাছ। সেখানে জ্যোৎস্না বিদ্ধ অন্ধকারে সাদা রঙের কি একটা পড়িয়া আছে। সকলে কাছে গিয়া দেখিল, অমৃত। একজন দেয়াশলায় জ্বালিল। অমৃত চিত হইয়া পড়িয়া আছে, তাহার বুকের জামা রক্তে ভিজিয়া উঠিয়াছে। অমৃত ভূতের ভয়ে মরে নাই, বন্দুকের গুলিতে তাহার মৃত্যু হইয়াছে। ব্যোমকেশ আমাকে লইয়া সান্তাল গোলায় আসিয়াছিল একটা সরকারি তদন্ত উপলক্ষে। সরকারের বেতনভুক পুলিশ কর্মচারীরা ব্যোমকেশকে স্নেহের চোখে দেখেন না বটে, কিন্তু মন্ত্রীমহলে তাহার খাতির আছে। পুলিশের জবাব দেওয়া কেস মাঝে মাঝে তাহার ঘাড়ে আসিয়া পড়ে। গত মহাযুদ্ধের সময় অনেক বিদেশি সৈন্য আসিয়া এদেশের নানা স্থানে ঘাঁটি গাড়িয়া বসিয়াছিল। তারপর যুদ্ধের শেষে বিদেশিরা চলিয়া গেল। দেশে স্বদেশী শাসনতন্ত্র প্রবর্তিত হইল। স্বাধীনতার রক্ত স্নান শেষ করিয়া দেশ যখন মাথা তুলিল, তখন দেখিল হ্রদের উপরিভাগ শান্ত হইয়াছে বটে, কিন্তু তলদেশে হিংসুক নক্রকুল ঘুরিয়া বেড়াইতেছে। বিদেশি সৈন্যদের ফেলিয়া যাওয়া অস্ত্রশস্ত্র হইয়া দাঁড়াইয়াছে এই নক্রকুলের নখদন্ত। রেলের দুর্ঘটনা, আকস্মিক বোমা বিস্ফোরণ, সশস্ত্র ডাকাতি নতুন শাসনতন্ত্রকে উদ্ব্যস্ত করিয়া তুলিল। পুলিশ তদন্তে 2-4 জন দুর্বৃত্ত ধরা পড়লেও বোমা, পিস্তল প্রভৃতি আগ্নেয়াস্ত্র কোথা হইতে সরবরাহ হইতেছে তাহার হদিস মিলিল না। বিদেশি সিপাহীরা যেখানে ঘাঁটি গাড়িয়াছিল, অস্ত্রগুলি যে তাহার কাছে পিঠেই সঞ্চিত হইয়াছে তাহা অনুমান করা শক্ত নয়। কিন্তু আসল সমস্যা দাঁড়াইয়াছিল অস্ত্র সরবরাহকারী লোকগুলোকে ধরা, যাহারা অবৈধ আগ্নেয়াস্ত্রের কালোবাজার চালাইতেছে। তাহাদের ধরিতে না পারিলে এ উৎপাতের মূলোচ্ছেদ হইবে না। সরকারি দপ্তরের সহিত পরামর্শ করিয়া ব্যোমকেশ প্রথমে সান্তাল গোলায় আসিয়াছে। স্থানটি ছোট, কোনো অবস্থায় তাহাকে শহর বলা চলে না। স্টেশনের কাছে রেল কর্মচারীদের এক সারি কোয়ার্টার। একটা পাকা রাস্তা স্টেশনকে স্পর্শ করিয়া দুই দিকে মোড় ঘুরিয়া গিয়াছে এবং 20-25 বিঘা জমিকে বেষ্টন করিয়া ধরিয়াছে। এই স্থানটুকু মধ্যে কয়েকটা বড় বড় আড়ত, পুলিশ থানা, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাংক, সরকারি বিশ্রান্তি গৃহ ইত্যাদি আছে। যে দুটি চাল কলের উল্লেখ পূর্বে করিয়াছি, সে দুটি এই রাস্তা ঘেরা স্থানের দুই প্রান্তে অবস্থিত। স্থানীয় লোক অধিকাংশ বাঙালি হইলেও মারোয়ারিরা ও হিন্দুস্তানি যথেষ্ট আছে। আমরা সহকারী বিশ্রান্তি গৃহে আড্ডা করিয়াছিলাম। ব্যোমকেশের এখানে আত্মপরিচয় দিবার ইচ্ছা ছিল না। এ ধরনের তদন্তে যতটা প্রচ্ছন্ন থাকা যায় ততই সুবিধা। কিন্তু আসিয়া দেখিলাম ব্যোমকেশের পরিচয় ও আগমনের উদ্দেশ্য কাহারও অবিদিত নেই। স্থানীয় পুলিশের দারোগা সুখময় সামন্ত পুলিশ বিভাগ হইতে ব্যোমকেশ সম্বন্ধে পূর্ব হইতেই ওয়াকিবহাল ছিলেন। তাহার কৃপায় ব্যোমকেশের খ্যাতি দিকে দিকে ব্যাপ্ত হইয়াছে। দারোগা সুখময় বাবুর মুখ ভারী মিষ্ট, কিন্তু মস্তিষ্কটি তুষ্ট বুদ্ধিতে ভরা। তিনি প্রকাশ্যে ব্যোমকেশকে সাহায্য করিতেছিলেন এবং অপ্রকাশ্যে যতভাবে সম্ভব বাগড়া দিতেছিলেন। পুলিশ যেখানে ব্যর্থ হইয়াছে, একজন বাহিরের লোক আসিয়া সেখানে কৃতকার্য হইবে, ইহা
বোধহয় তাহার মনোপুত হয় নাই। যা হোক, বাধাবিঘ্ন সত্ত্বেও ব্যোমকেশ কাজ আরম্ভ করিল। পরিচয় গোপন রাখা সম্ভব নয় দেখিয়া প্রকাশ্যভাবেই অনুসন্ধান শুরু করিল। খোলাখুলি থানায় গিয়া দারোগা সুখময় বাবুর নিকট হইতে স্থানীয় প্রধান প্রধান ব্যক্তির নামের তালিকা সংগ্রহ করিল। স্টেশনে গিয়া মাস্টার মালবাবু, টিকিটবাবু, চেকার প্রভৃতির সহিত ভাব জমাইল। কোঅপারেটিভ ব্যাংকে গিয়া ম্যানেজারের নিকট হইতে স্থানীয় বিত্তবান ব্যক্তিদের খোঁজখবর লইল। সকলেই জানিতে পারিয়াছিল ব্যোমকেশ কি জন্য আসিয়াছে, তাই সকলে সহযোগিতা করিলেও বিশেষ কোনো ফল হইল না। 4-5 দিন বৃথা ঘোরাঘুরির পর ব্যোমকেশ এক মতলব বাহির করিল। স্থানীয় যে কয়জন বধিষ্ণু লোককে সন্দেহ করা যাইতে পারে তাহাদের বেনামে চিঠি লিখিল। চিঠির মর্ম: আমি তোমার গোপন কার্যকলাপ জানিতে পারিয়াছি, শীঘ্রই দেখা হইবে। চিঠিগুলি আমি 2-3 দিন স্টেশন দূরে জংশনে গিয়া ডাকে দিয়া আসিলাম। চার ফেলিয়া বসিয়া আছি, কিন্তু মাসের দেখা নেই। এইভাবে আরও 2-3 দিন কাটিয়া গেল। নিষ্কর্মার মতো দিনরাত্রে ঘুমাইয়া ও সকাল সন্ধ্যা ভ্রমণ করিয়া স্বাস্থ্যের বেশ উন্নতি হইতে লাগিল, কিন্তু কাজের সুরাহা হইল না। তারপর একদিন সকালবেলা বাঘমারি গ্রাম হইতে 3টি ছেলে আসিয়া উপস্থিত হইল। বেলা আন্দাজ 8টার সময় গরম জিলাপি সহযোগে গরম দুগ্ধ সেবন করিয়া অভ্যন্তর ভাগে বেশ একটি তৃপ্তিকর পরিপূর্ণতা অনুভব করিতেছি। এমন সময় দ্বারের কাছে কয়েকটি মুন্ড উকিঝুঁকি মারিতেছে দেখিয়া ব্যোমকেশ বাহিরে আসিল। কি চাই? বিশ্রান্তি গৃহে পাশাপাশি 2টি ঘর, সামনে ঢাকা বারান্দা। 3টি যুবক বারান্দায় উঠিয়া ইতস্তত করিতেছিল। ব্যোমকেশকে দেখিয়া যুগপৎ দন্ত বিকাশ করিল। একজন সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, আপনি ব্যোমকেশবাবু? ব্যোমকেশ বলিল, হ্যাঁ। যুবকদের দ্বন্দ্ব বিকাশ কর্ণচুম্বী হইয়া উঠিল। একজন বলিল, আমরা বাঘমারি গ্রাম থেকে আসছি। বাঘমারি গ্রাম? সে কোথায়? আগে বেশি দূরে নয়, এখান থেকে মাইলখানেক। আসুন বলিয়া ব্যোমকেশ তাহাদের ঘরে লইয়া আসিল। বিশ্রান্তি গৃহে বাঁধা বরাদ্দ আসবাব, একটি চেয়ার, একটি টেবিল, একটি আরাম কেদারা, 2টি খাট, মেঝে নারিকেল ছ্যাবড়ার চাটাই পাতা। যুবকেরা 2জন মেঝেই বসিল, একজন টেবিলে উঠিয়া বসিল। ব্যোমকেশ আরাম কেদারায় অর্ধশয়ান হইয়া বলিল, কি ব্যাপার বলুন দেখি। যে ছোকরা অগ্রণী হইয়া কথা বলিতেছিল তাহার নাম পটল। অন্য 2জনের নাম দাশু ও গোপাল। পটল বলিল, আপনি শোনেননি? আমাদের গ্রামে একটা ভীষণ হত্যাকাণ্ড হয়ে গেছে। বলেন কি? কবে? ব্যোমকেশ আরাম কেদারায় উঠিয়া বসিল। দাশু ও গোপাল একসঙ্গে বলিয়া উঠিল, পরশু সন্ধ্যার পর। পটল বলিল, পুলিশে তক্ষুনি খবর দেওয়া হয়েছিল। কাল সকালবেলা 9টার সময় দারোগা সুখময় সামন্ত গিয়েছিল, লাশ নিয়ে চলে এসেছিল। তারপর আর কোনো খবর নেই। আজ আমরা আপনার কাছে আসবার আগে থানায় গিয়েছিলাম। সুখময় দারোগা আমাদের হাঁকিয়ে দিলে। লাশ নাকি সদরে পাঠানো হয়েছে, হাসপাতালে চেরাফারা হবে। আপনি এসব কিছুই জানেন না? তবে যে শুনেছিলাম আপনি পুলিশকে সাহায্য করবার জন্য এখানে এসেছেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বলিল, দারোগাবাবু বোধহয় এ খবর আমাকে দেওয়ার দরকার মনে করেননি। সে যাক, কে কাকে খুন করেছে? কি দিয়ে খুন করেছে? পটল বলিল, বন্দুক দিয়ে। খুন হয়েছে আমাদের এক বন্ধু অমৃত। কে খুন করেছে তা কেউ জানে না। ব্যোমকেশবাবু, অমরার মৃত্যুর জন্য আমরাও খানিকটা দায়ী। ঠাট্টা তামাশা করতে গিয়ে এই সর্বনাশ হয়েছে, তাই আমরা আপনার কাছে এসেছি। সুখময় দারোগার দ্বারা কিছু হবে না। আপনি দয়া করে খুঁজে বার করুন কে খুন করেছে।
আমরা আপনার কাছে চির ঋণী হয়ে থাকব। ব্যোমকেশ বলিল, বন্দুক দিয়ে খুন হয়েছে? আশ্চর্য, সব কথা খুলে বলুন। অতঃপর পটল, দাশু ও গোপাল মিলিয়া কখনো একসঙ্গে কখনো পর্যায়ক্রমে যে কাহিনী বলিল তাহা পূর্বে বিবৃত হইয়াছে। অমৃতের মৃত্যুতে তাহারা খুব কাতর হয়েছে এমন মনে হইল না, কিন্তু অমৃতের রহস্যময় মৃত্যু তাহাদের উত্তেজিত করিয়া তুলিয়াছে এবং ব্যোমকেশকে হাতের কাছে পাইয়া এই উত্তেজনা নাটকীয় রূপ ধারণ করিয়াছে। অমৃতের মৃত্যু বিবরণ শেষ হইতে আন্দাজ 2 ঘণ্টা লাগিল। ব্যোমকেশ মাঝে মাঝে প্রশ্ন করিয়া অস্পষ্ট স্থান পরিষ্কার করিয়া লইল। শেষে বলিল, ঘটনা রহস্যময় বটে, তার উপর বন্দুক, কিন্তু শুধু গল্প শুনলে কাজ হবে না, জায়গাটা দেখতে হবে। তিনজনই উৎসাহিত হইয়া উঠিল। পটল বলিল, বেশ তো, এখুনি চলুন না ব্যোমকেশবাবু। আপনি আমাদের গ্রামে যাবেন সে তো ভাগ্যের কথা। ব্যোমকেশ হাতের ঘড়ি দেখিয়া বলিল, এবেলা থাক, 2 দিন যখন কেটে গেছে তখন একবেলায় বিশেষ ক্ষতি হবে না। আমরাও বেলা 5টা নাগাদ যাব। বেশ, আমরা এসে আপনাকে নিয়ে যাব। তাহারা চলিয়া গেল। কিছুক্ষণ পরে দারোগা সুখময় বাবু আসিলেন। চেয়ারে নিজের সুরিপুল বপুখানি ঠাসিয়া দিয়া বলিলেন, বাগমারির ছেলেগুলো এসেছিল তো? আমার কাছেও গিয়েছিল। বাঙালির ছেলে, একটা হুজুগ পেয়েছে, আর কি রক্ষে আছে? আপনি ওদের আমল দেবেন না মশাই, আপনার প্রাণ অতিষ্ঠ করে তুলবে। ব্যোমকেশ বলিল, না না, আমল দেব কেন? আপনি তো ওদের আগে থাকতেই চেনেন। কেমন ছেলে ওরা? সুকুমারবাবু বলিলেন, পাড়াগাঁয়ের বকাটে নিষ্কর্মা ছেলে আর কি। বাপের 2 বিঘে ধান জমি আছে, কি 3টে নারিকেল গাছ আছে, ব্যাস ঘরে বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে। ব্যোমকেশ বলিল, যে ছেলেটা মারা গেছে সেও তো ওদেরই দলের ছেলে। হ্যাঁ, সে ছিল আবার এক কাটি বাড়া, মামার ভাতে ছিল, বোকামি করে বেড়াতো, বন্দুকের গুলিতে মরেছে শুনলাম। তাই মনে হয়, তবে তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। কে মেরেছে কিছু সন্দেহ করেন? কি করে সন্দেহ করব বলুন দেখি? কেউ কিছু দেখেনি, সবাই একজোট হয়ে মাঠে আড্ডা দিচ্ছিল। তবে একটা ব্যাপারের জন্যে একজনের ওপর সন্দেহ হচ্ছে। সেদিন সকালবেলা অমৃতের নাদুর বউকে অপমান করিয়েছিল। নাদু একরোখা গোয়ার মানুষ, লাঠি নিয়ে অমৃতকে মারতে ছুটেছিল। সন্ধ্যাবেলা মাঠের আড্ডাতেও সে ছিল না। তাকে একবার থানায় আনিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখতে হবে। কিন্তু এসব বাজে কথা এখন থাক, একটা জরুরি খবর আপনাকে দিতে এলাম। সহসা গলা খাটো করিয়া বলিলেন, যমুনা দাস গঙ্গারামের নাম জানেন তো? এখানকার মস্ত বড় আড়তদার। সে একটা বেনামের চিঠি পেয়েছে। ব্যোমকেশ গাঢ় ঔৎসুক্য দেখাইয়া বলিল, বেনামি চিঠি? কি আছে তাতে? সুখময় বাবু বলিলেন, যমুনা দাস চুপি চুপি আমাকে চিঠি দেখিয়ে গেছে। খামের চিঠি, তাতে সেলফ লেখা আছে, আমি সব জানতে পেরেছি, শিগগিরই দেখা হবে। তাই নাকি? তাহলে তো যমুনা দাসের ওপর নজর রাখতে হয়। সে কথা আর বলতে, আমি একজন লোক লাগিয়ে দিয়েছি যমুনা দাসের পেছনে। সে অষ্টপ্রহর যমুনা দাসের ওপর নজর রেখেছে। ভালো ভালো, আপনি পাকা লোক, ঠিক কাজই করেছেন। এবার হয়তো একটা সুরাহা হবে। সুখময় বাবুর মুখে একটু বিনীত আত্মপ্রসন্নতা খেলিয়া গেল। হে হে, এই কাজ করে চুল পেকে গেল ব্যোমকেশ বাবু। তা সে যাক, এখন আপনার কি খবর বলুন, কিছু পেলেন? ব্যোমকেশ হতাশ স্বরে বলিল, কই আর পেলাম, যতদূর চাই, নাই নাই সে পথিক নাই। সুখময় বাবু উদ্ধৃতটা ধরিতে পারিলেন না, কিন্তু যেন বুঝিয়েছেন এমনইভাবে হে হে করিলেন। তিনি চেয়ারে একবার জাম হইয়া বসিয়াছিলেন।
একটানা হ্যাচড়া করিয়া নিজেকে চেয়ারের বাহুমুক্ত করিলেন, বলিলেন, আজ উঠি, থানায় অনেক কাজ পড়ে আছে। ব্যোমকেশও উঠিয়া দাঁড়াইল। ভালো কথা, অমৃতের পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন নাকি? সুখময়বাবু একটু ভ্রু তুলিয়া বলিলেন, এখনো পাইনি, কাল পরশু পাবো বোধ হয়। কেন বলুন দেখি, পেলে এবার আমাকে দেখাবেন। সুখময়বাবু একটু গম্ভীর হইয়া বলিলেন, দেখতে চান, দেখাবো, কিন্তু ব্যোমকেশবাবু, আপনি রুই কাতলা ধরতে এসেছেন, আপনি যদি চুনোপুটির দিকে নজর দেন তাহলে আমরা বাঁচি কি করে? না না, নজর দিইনি, নিতান্তই অহেতুক কৌতূহল। কথায় বলে, নেই কাজ তো খইবাজ। সুকুমারবাবুর মুখে আবার হাসি ফুটিল। তিনি দ্বারের দিকে যাইতে যাইতে প্রথমে আমাকে লক্ষ্য করিলেন, বলিলেন, এই যে অজিতবাবু, কেমন আছেন? গল্প টল্প লেখা হচ্ছে? আপনার আজগুবি গল্পগুলো পড়তে মন্দ লাগে না, হে হে। তবে রবার্ট ব্রেকের মতো নয়। আচ্ছা, আসি। তিনি শ্রুতি বহির্ভূত হইয়া গেলে ব্যোমকেশ আমার দিকে ফিরিয়া চোখ টিপিল, বলিল, হে হে। বৈকালবেলা ছেলেরা আসিয়া আমাদের গ্রামে লইয়া গেল। রেল লাইনের ধার দিয়া যখন গ্রামের নিকট উপস্থিত হইলাম, তখন গ্রামের সমস্ত পুরুষ অধিবাসী আমাদের অভ্যর্থনা করিবার জন্য লাইনের ধারে আসিয়া দাঁড়াইয়াছে। ছেলে বুড়া কেহ বাদ যায় নাই। সকলের চোখে বিস্ফোরিত কৌতূহল। ব্যোমকেশ বক্সী কি দ্বিজ জীব, তাহার স্বচক্ষে দেখিতে চায়। মিছিল করিয়া আমরা গ্রামে প্রবেশ করলাম। পটল অগ্রবর্তী হইয়া আমাদের একটি বাড়িতে লইয়া গেল। কাঁচা পাকা বাড়ি, সামনের দিকে দুটি পাকা ঘর, পিছনে খড়ের চাল। মৃত অমৃতের মামার বাড়ি। অমৃতের মামা বলরামবাবু বাড়ির সামনের চাতালে টেবিল চেয়ার পাতিয়া চায়ের আয়োজন করিয়াছিলেন। জোর হস্তে আমাদের সংবর্ধনা করিলেন। লোকটিকে ভালো মানুষ বলিয়া মনে হয়, কথা বলার ভঙ্গিতে সংকুচিত জড়তা। তিনি ভাগিনার মৃত্যুতে খুব বেশি সুখাতিভূত না হইলেও একটু যেন দিশেহারা হইয়া পড়িয়াছেন। চায়ের সরঞ্জাম দেখিয়া ব্যোমকেশ বলিল, এসব আবার কেন? বলরামবাবু অভ্রতিভাবে জড়াইয়া জড়াইয়া বলিলেন, একটু চা সামান্য। পটল বলিল, ব্যোমকেশবাবু, আপনি আমাদের গ্রামের পায়ের ধুলা দিয়েছেন, আমাদের ভাগ্যি, চা খেতেই হবে। ব্যোমকেশ বলিল, আচ্ছা, সে পরে হবে, আগে জঙ্গলটা দেখে আসি, চলুন। পটল আবার আমাদের লইয়া চলিল। আরো কয়েকজন ছোকরা সঙ্গে চলিল। বলরাম বাবুর বাড়ির সম্মুখ দিয়া যে কাঁচা রাস্তাটি গিয়াছে তাহাই গ্রামের প্রধান রাস্তা। এই রাস্তা একটি অসমতল শিলা কঙ্করপূর্ণ আগাছা ভরা মাঠের কিনারায় আসিয়া শেষ হইয়াছে। মাঠের পরপারে একটি মাত্র পাকা বাড়ি, সদানন্দ সুরের বাড়ি, তাহার পিছনে জঙ্গলের গাছপালা। আমরা মাঠের অবতরণ করেছিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, এই মাঠে বসে তোমরা সেদিন গল্প করেছিলে? আগে হ্যাঁ। ঠিক কোন জায়গায় বসেছিলে? এই যে। আরো কিছু দূর গিয়া পটল দেখাইয়া বলিল, এইখানে। এই স্থানটি অপেক্ষাকৃত পরিচ্ছন্ন, আগাছা নাই। ব্যোমকেশ বলিল, এখান থেকে অমৃত যে পথে জঙ্গলের দিকে গিয়েছিল সেই পথে নিয়ে চলো। আসুন। সদানন্দ সুরের দরজায় তালা ঝুলিতেছে, জানালাগুলি বন্ধ। আমরা বাড়ির পাশ দিয়া পিছন দিকে চলিলাম। পিছনে পাঁচিল ঘেরা উঠান, পাঁচিল প্রায় এক মানুষ উঁচু, তাহার গায়ে একটি খিড়কি দরজা। জঙ্গলের গাছপালা খিড়কি দরজা পর্যন্ত ভিড় করিয়া আসিয়াছে। বাড়ি অতিক্রম করিয়া জঙ্গলে প্রবেশ করিলাম। জঙ্গলে পাতা ঝরা আরম্ভ হইয়াছে, গাছগুলি পত্র বিরল, মাটিতে স্বয়ং বিশীর্ণ
পীতপত্রের আস্তরণ। বাড়ির খিড়কি হইতে 25-30 গজ দূরে একটা প্রকাণ্ড শিমুল গাছ, স্তম্ভের মতো স্থূল গুড়ি 10-12 হাত উঁচুতে উঠিয়া শাখা প্রশাখায় একটা প্রকাণ্ড শিমুল গাছ, স্তম্ভের মতো স্থূল গুড়ি 10-12 হাত উঁচুতে উঠিয়া শাখা প্রশাখার বিভক্ত হইয়া গিয়াছে। পটল আমাদের শিমুলতলায় লইয়া গিয়া একটা স্থান নির্দেশ করিয়া বলিল, এইখানে অমৃত মরে পড়েছিল। স্থানটি ঝরা পাতা ও শিমুল ফুলে অকীর্ণ, অপঘাত মৃত্যুর কোনো চিহ্ন নাই। তবু ব্যোমকেশ স্থানটি ভালো করিয়া খুঁজিয়া দেখিল, কঠিন মাটির উপর কোনো দাগ নাই, কেবল শুকনা পাতার নিচে একখণ্ড খড়ি পাওয়া গেল। ব্যোমকেশ খড়িটি তুলিয়া ধরিয়া বলিল, এই খড়ি দিয়ে অমৃত গাছের গায়ে টেরা কাটতে এসেছিল, কিন্তু গাছের গায়ে খড়ির দাগ নেই, সুতরাং? পটল বলিল, আগে হ্যাঁ, দাগ কাটবার আগেই। এখানে দ্রষ্টব্য আর কিছু ছিল না। আমরা ফিরিয়া চলিলাম। ফিরবার পথে ব্যোমকেশ বলিল, সদানন্দ সুরের খিড়কির দরজা বন্ধ আছে কিনা একবার দেখে যাই। খিড়কির দরজা ঠেলিয়া দেখা গেল ভিতর হইতে হুড়কা লাগানো। প্রাচীন দরজার তক্তায় ছিদ্র আছে, তাহাতে চোখ লাগাইয়া দেখিলাম উঠানে মাঝখানে একটি তুলসী মঞ্চ, বাকি উঠান আগাছায় ভরা। একটা পেয়ারা গাছ এক কোণে পাঁচিলের পাশে দাঁড়াইয়া আছে, আর কিছু চোখে পড়িল না। অতঃপর ব্যোমকেশ পাঁচিলের ধার দিয়া ফিরিয়া চলিল, তাহার দৃষ্টি মাটির দিকে। পাঁচিলের কোণ পর্যন্ত আসিয়া সে হঠাৎ আঙ্গুল দেখাইয়া বলিল, ও কি! অনাবৃত শুষ্ক মাটির উপর পরিষ্কার অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন, তাহার আশেপাশে আরো কয়েকটা অস্পষ্ট আঁকাবাঁকা চিহ্ন রহিয়াছে। ব্যোমকেশ ঝুঁকিয়া চিহ্নটা পরীক্ষা করিল, আমরাও দেখিলাম। তারপর সে ঘাড় তুলিয়া দেখিল পাঁচিলের পরপারে পেয়ারা গাছের ডালপালা দেখা যাইতেছে। বললাম, কি দেখছ? কিসের চিহ্ন ওগুলো? ব্যোমকেশ পটলের দিকে চাহিয়া বলিল, কি মনে হয়? পটলের মুখ শুকাইয়া গিয়াছে। সে ওষ্ঠ লেহন করিয়া বলিল, ঘোড়ার খুরের দাগ মনে হচ্ছে। ব্যোমকেশ বলিল, ঘোড়া ভূতের খুরের দাগ। অমৃত তাহলে মিছে কথা বলেনি। ফিরিয়া চলিলাম। ব্যোমকেশের ভ্রু সংশয় ভরে কুঞ্চিত হইয়া রহিল। তাহার মনে ধোকা লাগিয়াছে। ঘোড়ার খুরের তাৎপর্য সে পরিষ্কার বুঝিতে পারে নাই। চলিতে চলিতে মাত্র 2-একটা কথা হইল। ব্যোমকেশ প্রশ্ন করিল, সদানন্দ সুর কতদিন হলো বাইরে গেছেন? পটল বলিল, 7-8 দিন হলো। কবে ফিরবেন বলে যাননি? না। কোথায় গেছেন তাও কেউ জানে না? না। বলরাম বাবুর বাড়িতে পৌঁছাইয়া চেয়ারে বসিলাম। দর্শকের ভিড় কমিয়া গিয়াছে, তবু 2-4 জন অতি উৎসাহী ব্যক্তি ব্যোমকেশকে দেখিবার আশায় আনাচে কানাচে ঘুরিয়া বেড়াইতেছে। বলরাম বাবু আমাদের চা ও জলখাবার আনিয়া দিলেন। পটল, দাশু, গোপাল প্রভৃতি ছোকরা কাছে দাঁড়াইয়া আমাদের তত্ত্বাবধান করিতে লাগিল। চা পান করিতে করিতে ব্যোমকেশ বলরাম বাবুকে সওয়াল আরম্ভ করিল, অমৃত আপনার আপন ভাগ্নে ছিল? আগে হ্যাঁ। ওর মা বাপ কেউ ছিল না? না। আমার বোন অমর্ত্যকে কোলে নিয়ে বিধবা হয়েছিল, আমার কাছে থাকতো। তারপর সেও মারা গেল। অমর্ত্যর বয়স তখন 5 বছর। আপনার নিজের ছেলেপুলে নেই? একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। অমৃতের কত বয়স ছিল? 21। তার বিয়ে দেননি? না, বুদ্ধিশুদ্ধি তেমন ছিল না, নেলাখ্যাপা ছিল, তাই বিয়ে দিইনি। কাজকর্ম কিছু করতো? মাঝে মাঝে করতো, কিন্তু বেশি দিন চাকরি রাখতে পারতো না। সান্তাল গোলার বড় আড়তদার ভগতবাবুর
গদিতে ঢুকিয়ে দিয়েছিলাম। কিছুদিন কাজ করেছিল। তারপর বদ্রীদাস মরোয়ারিরা চালের কলে মাসখানেক ছিল, তা বদ্রীদাসও রাখলো না। কিছুদিন থেকে বিশু মল্লিকের চালের কলে ঘোরাঘুরি করেছিল, কিন্তু কাজ পায়নি। ব্যোমকেশ কিয়ৎকাল নীরবে নারিকেল নাড়ু চিবাইল। তারপর এক ঢোক চা খাইয়া হঠাৎ প্রশ্ন করিল, গ্রামে কারোর ঘোড়া আছে? বলরামবাবু চক্ষু বিস্ফারিত করিলেন। ছোকরারাও মুখ তাকাতাকি করিতে লাগিল। শেষে বলরামবাবু বলিলেন, গায়ে তো কারোর ঘোড়া নেই। কারোর বন্দুকের লাইসেন্স আছে? আগে না। নাদু নামে এক ছোকরার কথা শুনেছি, তার ভালো নাম জানি না। তাকে পেলে দু একটা প্রশ্ন করতাম। বলরামবাবু ছোকরাদের পানে তাকাইলেন। তাহারা আর একবার মুখ চাওয়াচাওয়ি করিল। তারপর পটল বলিল, নাদু কাল বউকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। শ্বশুরবাড়ি কোথায়? কৈলাসপুরে। ট্রেনে যেতে হয়। সান্তালগোলা থেকে ৩-৪ স্টেশন দূরে। ব্যোমকেশ ভাবিতে ভাবিতে চায়ের পেয়ালা শেষ করিল। নাদু হয়তো নিরপরাধ, কিন্তু সে পলাইবে কেন? ভয় পাইয়াছে? আশ্চর্য নয়। এরূপ একটা খুনের ব্যাপারে সংশ্লিষ্ট হইয়া পড়িলে কে না শঙ্কিত হয়। এই সময়ে একটি ছোকরা বলিয়া উঠিল, ওই সদানন্দ দাদা আসছে। সকলে একসঙ্গে ঘাড় ফিরাইলাম। রাস্তা দিয়ে একটি ভদ্রলোক আসিতেছেন। চেহারা গ্রাম্য হইলেও সাজ পোশাক গ্রাম্য নয়। গায়ে আদ্যির পাঞ্জাবি এবং গরদের চাদর, পায়ে কালো বার্নিশ অ্যালবার্ট, হাতে একটি ক্যাম্বিসের ব্যাগ। একটি ছোকরা চুপি চুপি অন্য এক ছোকরাকে বলিল, সদানন্দদার জামা কাপড়ের বাহার দেখেছিস? নিশ্চয় কলকাতায় গেছিল। সদানন্দ বাবু সামনাসামনি আসিলে পটল হাঁক দিয়া বলিল, সদানন্দ দা, গায়ের খবর শুনেছেন? সদানন্দ বাবু দাঁড়াইলেন, আমাকে এবং ব্যোমকেশকে লক্ষ্য করিলেন। তারপর বলিলেন, কি খবর? পটল বলিল, অমরা মারা গেছে। সদানন্দ বাবুর চোখে অকপট বিস্ময় ফুটিয়া উঠিল। মারা গেছে? কি হয়েছিল? পটল বলিল, হয়নি কিছু। বন্দুকের গুলিতে মারা গেছে। কে মেরেছে কেউ জানে না। সদানন্দ বাবুর মুখখানা ধীরে ধীরে পাথরের মতো নিশ্চল হইয়া গেল। তিনি নিষ্পলক নেত্রে চাহিয়া রহিলেন। পটল বলিল, আপনি এই এলেন, এখন বাড়ি যান, পরে সব শুনবেন। সদানন্দ বাবু ক্ষণেক দ্বিধা করিলেন। তারপর ধীরে ধীরে বাড়ির দিকে প্রস্থান করিলেন। তিনি দৃষ্টি বহির্ভূত হইয়া যাইবার পর ব্যোমকেশ পটলকে জিজ্ঞাসা করিল, সদানন্দ বাবু যখন গ্রাম থেকে গিয়েছিলেন তখন তার হাতে ক্যাম্বিসের ব্যাগ আর স্টিলের ট্রাঙ্ক ছিল না? পটল বলিল, ঠিক তো, হিরু মোড়ল তাই বলেছিল বটে। সদানন্দ দা তোরঙ্গ কোথায় রেখে এলেন? এ প্রশ্নের সদুত্তর কাহারও জানা ছিল না। ব্যোমকেশ এদিক ওদিক চাহিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, সন্ধে হয়ে এলো, আজ উঠি। সদানন্দ বাবুর সঙ্গে দু একটা কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু তিনি এইমাত্র ফিরেছেন। ব্যোমকেশের কথা শেষ হইতে পাইল না। বিরাট বিস্ফোরণের শব্দে আমরা ক্ষণকালের জন্য হতচকিত হইয়া গেলাম। তারপর ব্যোমকেশ এক লাফে রাস্তায় নামিয়া সদানন্দ সুরের বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করিল। আমরা তাহার পিছনে ছুটিলাম। শব্দটা ওই দিক হইতেই আসিয়াছে। সদানন্দ সুরের বাড়ির সম্মুখে পৌঁছাইয়া দেখিলাম, বাড়ির সদর দরজার কবাট সামনের চাতালের উপর ভাঙ্গিয়া পড়িয়াছে। সদানন্দ সুর রক্তাক্ত দেহে তাহার মধ্যে পড়িয়া আছেন। খানিকটা কটু গন্ধ ধূম সন্ধ্যার বাতাস লাগিয়া ইতস্তত ছড়াইয়া পড়িতেছে। ব্যোমকেশ ও আমি চাতালের উপর উঠিলাম, আর যাহারা আমাদের পিছনে আসিয়াছিল তাহার চাতালের কিনারায়
দাঁড়াইয়া নিঃশব্দে চক্ষু গোল করিয়া দেখিতে লাগিল। সদানন্দ সুর যে বাঁচিয়া নাই তাহা একবার দেখিয়াই বোঝা যায়। তাহার শরীর অপেক্ষাকৃত অক্ষত বটে। ডান হাতে তালা ও বাঁ হাতে চাবি দৃঢ়ভাবে ধরা রহিয়াছে, কিন্তু মাথাটা প্রায় ধর হইতে বিচ্ছিন্ন হইয়া উল্টা দিকে ঘুরিয়া গিয়াছে। রক্ত ও মগজ মাখামাখি হইয়া চূর্ণ খুলি হইতে গড়াইয়া পড়িতেছে। মুখের এক পাশটা নাই। বীভৎস দৃশ্য। 3 মিনিট আগে যে লোকটাকে জলজন্ত দেখিয়াছি তাহাকে এই অবস্থায় দেখিলে স্নায়বিক ত্রাসে শরীর কাঁপিয়া ওঠে, হাত পা ঠান্ডা হইয়া যায়। গ্রামবাসীদের এতক্ষণে বাকরোধ হইয়া গিয়াছিল। পটল প্রথম কণ্ঠস্বর ফিরাইয়া পাইল, কম্পিত স্বরে বলিল, ব্যোমকেশ বাবু, এইসব কি হচ্ছে আমাদের গ্রামে? ব্যোমকেশ ভাঙ্গা দরজার নিকট হইতে ঢালাই লোহার একটা টুকরা কুড়াইয়া লইয়া পরীক্ষা করিতেছিল। পটলের কথা বোধহয় শুনতে পাইল না। লোহার টুকরা ফেলিয়া দিয়া বলিল, হ্যান্ড গ্রেনেড। ক্যাম্বিসের ব্যাগটা কোথায় গেল? ব্যাগটা ছিন্নভিন্ন অবস্থায় একপাশে ছিটকাইয়া পড়িয়াছিল। ব্যোমকেশ গিয়া সেটার অভ্যন্তর ভাগে পরীক্ষা করিল। নূতন ও পুরাতন কয়েকটা জামাকাপড় রহিয়াছে। একটা নূতন টাইমপিস ঘড়ি বিস্ফোরণের ধাক্কায় চ্যাপ্টা হইয়া গিয়েছে। একটা কেশ তৈলের বোতল ভাঙিয়া কাপড় চোপড় ভিজিয়া গিয়াছে। আর কিছু নাই। ব্যোমকেশ বলিল, অজিত, তুমি বাইরে থাকো, আমি চট করে বাড়ির ভিতরটা দেখে আসি। শুধু যে দরজার কবাট ভাঙিয়া পড়িয়াছিল তাহাই নয়, দরজার উপরের খিলান খানিকটা উড়িয়া গিয়াছিল। কয়েকটা ইট বিপজ্জনকভাবে ঝুলিয়াছিল। ব্যোমকেশ যখন লঘুপদে এই রন্ধ্র পার হইয়া ভিতরে প্রবেশ করিল তখন আমি আর স্থির থাকিতে পারলাম না। এই অভিশপ্ত বাড়ির মধ্যে কোথায় কোন ভয়াবহ মৃত্যু ওত পাতিয়া আছে কে জানে। ব্যোমকেশের যদি কিছু ঘটে, সত্যবতীর সামনে গিয়া দাঁড়াইব কোন মুখে? দাঁড়াও, আমিও আসছি বলিয়া আমি প্রাণ হাতে করিয়া বাড়িতে ঢুকিয়া পড়িলাম। ব্যোমকেশ ঘাড় ফিরিয়া একটু হাসিল, বলিল, ভয়ের কিছু নেই। বিপদ যা ছিল তা সদানন্দ সুরের ওপর দিয়েই কেটে গিয়েছে। এদিকে সন্ধ্যা হইয়া আসিতেছে। বাড়ির ভিতরে আলো অতি অল্প। বলিলাম, কি দেখবে, চটপট দেখে নাও, দিনের আলো ফুরিয়ে আসছে। বাড়ির সামনের দিকে দুটি ঘর, পিছনে রান্নাঘর। কোনো ঘরেই লোভনীয় কিছু নাই। যে ঘরের দরজা ভাঙিয়েছিল সে ঘরের কেবল একটি কোমর ভাঙ্গা তক্তপোষ আছে। পাশের ঘরে আর একটি তক্তপোষের উপর বালিশ বিছানা দেখিয়া বোঝা যায় ইহা গৃহস্বামীর শয়নকক্ষ। একটা খোলা দেওয়াল, আলমারিতে কয়েকটা ময়লা জামা কাপড় ছাড়া আর কিছুই নাই। রান্নাঘরও তৈথ বজ। খান কয়েক থালাবাটি, ঘটি কলসি, হাঁড়ি কুড়ি। উনুনটা অপরিষ্কার, তাহার গর্ভে ছাই জমিয়া আছে। সব দেখিয়া শুনিয়া বলিলাম, সদানন্দ সুরের অবস্থা ভালো ছিল না মনে হয়। ব্যোমকেশ বলিল, ওই দরজাটা দেখেছ? বলিয়া দ্বারের দিকে আঙ্গুলি নির্দেশ করিল। কাছে গিয়া দেখিলাম, রান্নাঘরের ওই দরজাটা দিয়া উঠানো যাইবার পথ। দরজা ভেজানো রইয়াছে। টান দিতেই খুলিয়া গেল। বলিলাম, এ কি, দরজা খোলা ছিল? ব্যোমকেশ বলিল, সদানন্দ সুর খুলে রেখে যাননি, হুড়কো লাগিয়া গিয়াছিলেন। ভালো করে দেখো। ভালো করিয়া দেখলাম, দ্বারের পাশে হুড়কো ঝুলিতেছে, কিন্তু তাহার দৈর্ঘ্য বড়জোর হাতখানেক। বলিলাম, এ কি, এতটুকু হুড়কো? ব্যোমকেশ বলিল, বুঝতে পারলে না? হুড়কোটা প্রমাণ মাপেরই ছিল এবং লাগানো ছিল। তারপর কেউ বাইরে থেকে দরজার ফাঁক দিয়ে করাত ঢুকিয়ে ওটাকে কেটেছে, তারপর ঘরে ঢুকেছে। ওই দেখো হুড়কোর বাকি অংশটা। ব্যোমকেশ দেখাইল। উনানের পাশে জ্বালানি কাঠের সঙ্গে হুড়কোর বাকি অংশটা পড়িয়া আছে। ব্যাপার কাতক আন্দাজ করিতে পারিলেও সমগ্র পরিস্থিতি ধোঁয়াটে হইয়া রহিল।
সদানন্দ সুরের কোনো শত্রুর তাহার অনুপস্থিতি কালে হুড়কো কাটিয়া বাড়িতে প্রবেশ করিয়াছিল। তারপর আজ বোমা ফাটিল কি করিয়া? কে বোমা ফাটিয়াইল? খোলা দরজা দিয়া আমরা উঠানে নামিলাম। পাঁচিল ঘেরা উঠানের এক কোণে কুয়া, অন্য কোণে পেয়ারা গাছ। ব্যোমকেশ সিধা পেয়ারা গাছের কাছে গিয়া মাটি দেখিল। মাটিতে যে অস্পষ্ট দাগ রহিয়াছে তাহা হইতে আমি কিছু অনুমান করিতে পারিলাম না, কিন্তু ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলিল, যা সন্দেহ করেছিলাম তাই। যিনি এসেছিলেন তিনি এখানেই পাঁচিল টপকেছিলেন। বলিলাম, তাই নাকি? কিন্তু পাঁচিল টপকাবার কি দরকার ছিল? করাত দিয়ে খিড়কির দোরের হুড়কো কাটল না কেন? ব্যোমকেশ বলিল, খিড়কির হুড়কো করাত দিয়ে কাটলে খিড়কির দরজা খোলা থাকতো, কারুর চোখে পড়তে পারত, তাতে আগন্তুক মহাশয়ের অসুবিধে ছিল। আমি গোড়াতেই বুঝেছিলাম, নইলে সদানন্দ সুর মরতেন না। কি ভুল বুঝেছিলে? আমি সন্দেহ করেছিলাম যাকে ধরতে এখানে এসেছি তিনি সদানন্দ সুর, কিন্তু তা নয়। চলো এখন যাওয়া যাক। বাঘমারি গ্রামে আর কিছু দেখবার নেই। রান্নাঘরের ভিতর দিয়ে আবার সদরে ফিরিয়া আসিলাম। ইতিমধ্যে গ্রামের সমস্ত লোক আসিয়া জড়ো হইয়াছে এবং চাতালের নিচে ঘনসন্নিবিষ্ট হইয়া দাঁড়াইয়া এক দৃষ্টে মৃতদেহের পানে চাইয়া আছে। মৃত্যু সম্বন্ধে মানুষের কৌতূহলের অন্ত নেই। ভিড়ের মধ্যে হইতে পটল বলিয়া উঠিল, ব্যোমকেশবাবু, বাড়ির মধ্যে কি দেখলেন? কাউকে পেলেন? ব্যোমকেশ বলিল, না। পুলিশে খবর পাঠিয়েছ? পটল বলিল, না। আপনি আছেন তাই। ব্যোমকেশ বলিল, আমি কেউ নয়, পুলিশকে খবর দিতে হবে। আচ্ছা, তোমাদের যেতে হবে না, আমরা তো যাচ্ছি। সুখময় বাবুকে খবর দিয়ে যাব। আপনারা যাচ্ছেন? হ্যাঁ, যতক্ষণ পুলিশ না আসে ততক্ষণ তোমরা কয়েকজন এখানে থেকো। পুলিশ কি আজ রাত্রে আসবে? আসবে। আমরা আবার রেল লাইনের ধার দিয়া চলিয়াছি। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া চাঁদের আলো ফুটি ফুটি করিতেছে। একটা মালগাড়ি দীর্ঘ দেহ ভার টানিয়া হাঁফাইতে হাঁফাইতে চলিয়া গেল। আমি বলিলাম, ব্যোমকেশ, তুমি এ ব্যাপারে কিছু কিছু বুঝেছ মনে হচ্ছে। আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। ব্যোমকেশ কিছুক্ষণ উত্তর দিল না। তারপর বলিল, অমৃতের মৃত্যুর সঙ্গে সদানন্দ সুরের মৃত্যুর ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, এটা নিশ্চয় বুঝতে পেরেছ। সম্বন্ধ আছে নাকি? কি সম্বন্ধ? ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, অমৃত বেচারা বেঘোরে মারা গেল। সে রাত্রে যদি সে জঙ্গলে না যেত তাহলে মরত না। যে তাকে মেরেছে সে তাকে মারতে আসেনি। তবে কাকে মারতে এসেছিল? সদানন্দ সুরকে। কিন্তু সদানন্দ সুর তো তখন বাড়ি ছিলেন না। ছিলেন না বলেই আততায়ী এসেছিল তাকে মারতে। বড্ড বেশি রহস্যময় শোনাচ্ছে, অনেকটা কালিদাসের হেয়ালির মতো। নেই তাই খাচ্ছ তুমি। ব্যোমকেশ সিগারেট ধরাইল, ধোঁয়া ছাড়িয়া বলিল, বুবি ট্র্যাপ কাকে বলে জানো? বলিলাম, কথাটা শুনেছি, ফাঁদ পাতা। হ্যাঁ, সদানন্দ সুরকে একজন মারতে চেয়েছিল। সে যখন জানতে পারল সদানন্দ সুর বাইরে গেছেন, তখন একদিন সন্ধ্যের পর এসে পাঁচিল ডিঙিয়ে উঠানে ঢুকলো, দরজার হুড়কো করাত দিয়ে কেটে বাড়িতে ঢুকলো। তারপর বন্ধ সদর দরজার মাথায় এমনভাবে একটা বোমা সাজিয়ে রেখে গেল যে দরজা খুললেই বোমা ফাটবে। আজ সদানন্দ সুর ফিরে এসে দরজা খুললেন, অমনি বোমা ফাটল। এবার বুঝতে পেরেছ? বুঝেছি, কিন্তু লোকটা কে? এখনো নাম জানি না, কিন্তু তিনি অস্ত্রশস্ত্রের চোরা কারবার করেন এবং কালো ঘোড়ার পিঠে চড়ে রাত্রিবেলা যুদ্ধযাত্রা করেন। লোকটির নামধাম জানবার জন্যে আমার মনটাও বড় ব্যগ্র হয়েছে। সান্তালগোলায় পৌঁছিয়া দেখিলাম দিনের কর্ম কোলাহল শান্ত হইয়াছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ, থানা খোলা আছে। সুখময় বাবু টেবিলে বসিয়া কাগজপত্র দেখিতেছেন। আমাদের পদশব্দে তিনি চোখ তুলিলেন। কি খবর? ব্যোমকেশ বলিল, খবর গুরুতর। বাঘমারিতে আর একটা খুন হয়েছে।
খুন? সুখময়বাবু চেয়ার ছাড়িয়া উঠে দাঁড়াইলেন। হ্যাঁ, সদানন্দ সুরকে আপনি চেনেন? সুখময়বাবু ভ্রুকুটি করিয়া মাথা নাড়িলেন। হয়তো দেখেছি, মনে পড়ছে না। সদানন্দ সুর খুন হয়েছে, কিন্তু আপনি সকলের আগে এ খবর পেলেন কোথা থেকে? আমি বাগমারিতে ছিলাম। সুখময়বাবু মুখ হইতে ক্ষণেকের জন্য মিষ্টতার মুখোশ খসিয়া পড়িল। তিনি রূঢ় চক্ষে চাহিয়া বলিলেন, আপনি বাগমারিতে গিয়েছিলেন? আমি মানা করা সত্ত্বেও গিয়েছিলেন? ব্যোমকেশের দৃষ্টিও প্রখর হইয়া উঠিল। আপনি আমাকে মানা করবার কে? সুখময়বাবু কড়া সুরে বলিলেন, আমি এ এলাকার বড় দারোগা, পুলিশের কর্তা। ব্যোমকেশ বলিল, আপনি পুলিশের হর্তাকর্তা বিধাতা হতে পারেন, কিন্তু আমাকে হুকুম দেওয়ার মালিক আপনি নন। ইন্সপেক্টর সামন্ত, আমি সরকারের কাজে এখানে এসেছি। আপনার ওপর হুকুম আছে, সবর কমে আমাকে সাহায্য করবেন। কিন্তু সাহায্য করা দূরের কথা, আপনি পদে পদে বাগড়া দেবার চেষ্টা করছেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, ফের যদি আপনার এতটুকু বেচাল দেখি, আপনাকে এ এলাকা ছাড়তে হবে। এমনকি চাকরি ছাড়াও বিচিত্র নয়। সুখময়বাবু বোধ করি ব্যোমকেশকে গবেচারী মনে করিয়া এতটা দাপট দেখাইতেছিলেন। এখন তাহাকে নিজ মূর্তি ধারণ করিতে দেখিয়া একেবারে কেঁচো হইয়া গেলেন। তাহার মিষ্টতার মুখোশ পলকের মধ্যে আবার মুখে ফিরিয়া আসিল। তিনি কণ্ঠস্বরে বংশবোধ দীনতা ঢালিয়া দিয়ে বলিলেন, আমি কি যে বলছি তার ঠিক নেই। আমাকে মাফ করেন ব্যোমকেশবাবু। আজ বিকেল থেকে পেটে একটা ব্যথা ধরেছে, তাই মাথার ঠিক নেই। আপনাকে হুকুম করব আমি? ছি ছি, কি বলেন আপনি? আমি আপনার হুকুমের গোলাম। হে হে। তার সদানন্দ সুর খুন হয়েছে? ব্যোমকেশের তখনও মেজাজ ঠান্ডা হয় নাই। সে বলিল, অমৃতের মৃত্যুর খবর পেয়ে আপনি সে রাত্রে তদন্ত করতে যাননি, পরদিন সকালবেলা গিয়েছিলেন। এ খবরটা আপনার ওপরওয়ালার কানে পৌঁছলে তিনি কি করবেন তা বোধহয় আপনার জানা আছে। সুখময়বাবু কাকুতিপূর্ণ স্বরে বলিলেন, কি বলবো ব্যোমকেশবাবু, সেদিনও কলিকের ব্যথা ধরেছিল। হে হে, একেবারে পেরে ফেলেছিল। নইলে খুনের খবর পেয়ে যাব না, এ কি সম্ভব? তা যাকগে ও কথা। এখন এই সদানন্দ সুর। আমি এখন বেরোচ্ছি। এই জমিদার জলদি इधर आओ। हमारा घोड़ा पर जीन चराने बोलो। तुम भी तैयार हो लो। भारी खून हुआ है, अभी जाना पड़ेगा। অতঃপর সুখময় বাবু রণসাজে সজ্জিত হইয়া আশারোহণে যাত্রা করিবার উপক্রম করিতেছেন দেখিয়া আমরা চলিয়া আসিলাম। পাড়াগাঁয়ে পুলিশকে তদন্ত উপলক্ষে পথহীন মাঠে ঘাটে ঘুরিয়া বেড়াইতে হয়, তাই বোধ করি তাহাদের ঘোরার ব্যবস্থা। পরদিন সকালবেলা প্রাতরাশের পর ব্যোমকেশ বলিল, চলো স্টেশনে বেরিয়ে আসা যাক। সকাল 7টায় একটা ট্রেন চলিয়া গিয়েছে, আর একটা ট্রেন আসিবে ঘণ্টা 2 পরে। স্টেশনে ভিড় নাই, প্রবেশদ্বারে টিকিট চেকার নাই। স্টেশন মাস্টার হরিবিলাসবাবু ছাড়া আর সকলেই বোধ করি এই অবকাশে নিজ নিজ কোয়ার্টারে চা খাইতে গিয়েছে। হরিবিলাস বাবুর সহিত আমাদের পরিচয় হইয়াছিল। অত্যন্ত গম্ভীর প্রকৃতির লোক, অজীর্ণ জীর্ণ শরীর, ওজন করিয়া কথা বলেন। একটি কথা বলিবার আগে 5 বার অগ্র পশ্চাৎ বিবেচনা করেন। আমাদের সহিত পরিচয় হইলেও অধিক বাক্য বিনিময় হয় নাই। আমরা আসিয়া যখন শূন্য প্ল্যাটফর্মের উপর অলসভাবে পায়চারি করিতে লাগিলাম, তখন তিনি অফিস ঘর হইতে চশমার উপর দিয়া আমাদের লক্ষ্য করিলেন, কিন্তু উচ্চ বাচ্য করিলেন না। ব্যোমকেশ অবশ্য প্ল্যাটফর্মে পায়চারি করিবার জন্য আসে নাই, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আসিয়াছিল। কিন্তু সে হরিবিলাস বাবুর কাছে গেল না। তাহার নিকট হইতে সংবাদ সংগ্রহ করা এবং খনির গর্ভ হইতে মণিমাণিক্য আহরণ সমান শ্রমসাপেক্ষ। তার চেয়ে অন্য কেহ যদি আসিয়া পড়ে, বেশিক্ষণ অপেক্ষা করতে হইল না। টিকিট চেকার মনতোষ বোধহয় নিজের কোয়ার্টার হইতে আমাদের দেখিতে পাইয়াছিল। মুখ মুছিতে মুছিতে আসিয়া উপস্থিত হইল। ভারী তোখর ছেলে, কথাবার্তায় চটপটে। বলিল, কি কাণ্ড দাদা,
আপনার চোখের সামনে এই ব্যাপার হলো? হ্যাঁ? ব্যোমকেশ বলিল, খবর পৌঁছে গেছে দেখছি। মনতোষ বলিল, খবর পৌঁছবে না? কাল রাত্রে 10টা 17 প্যাসেঞ্জার তখনও ইন হয়নি, খবর এসে হাজির। তা কি দেখলেন দাদা? দুম করে আপনার চোখের সামনে বোমা ফাটলো? ব্যোমকেশ বলিল, ঠিক চোখের সামনে বোমা ফাটেনি, তবে কানের সামনে বটে। আপনি সদানন্দ সুরকে চিনতেন? চিনতাম না। 4:53 গাড়ি থেকে নামলেন, আমাকে টিকিট দিয়ে ব্যাগ হাতে করে বেরিয়ে যাচ্ছিলেন। আমি শুধলাম, কি দাদা, কলকাতা গেছিলেন দেখছি, কেমন বেড়ালেন চেরালেন? উনি হেসে বললেন, কলকাতা কি বেড়াবার জায়গা? সেখানে গিয়ে চেরালাম। এই বলে হাসতে হাসতে চলে গেলেন। তখন কে জানতো 8 ঘন্টাও কাটবে না। ব্যোমকেশ ক্ষণেক চিন্তা করিয়া বলিল, আচ্ছা, সদানন্দ সুর যখন বাইরে গিয়েছিলেন তখন আপনি তাকে দেখেছিলেন? মনতোষ বলিল, দেখিনি। আমার চোখ এড়িয়ে এই স্টেশন থেকে কি কারুর বেরুবার জো আছে দাদা? দিন 8-10 আগেকার কথা। সকালবেলা আমাকে টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকলেন, 7টা 3 ডাউন প্যাসেঞ্জারে চলে গেলেন। কলকাতার টিকিট ছিল। হ্যাঁ, তা তো ঠিক মনে পড়ছে না দাদা। তবে কলকাতা ছাড়া আর কি হতে পারে? কলকাতার দিকে অন্য স্টেশন হতে পারে। সে যাক, তার সঙ্গে কি কি মাল ছিল বলুন তো? মাল? মনতোষ একটু মাথা চুলকাইয়া বলিল, যতদূর মনে পড়ছে, এক হাতে ক্যাম্বিসের ব্যাগ, অন্য হাতে স্টিল ট্রাঙ্ক ছিল। কেন বলুন তো? স্টিল ট্রাঙ্কটা সদানন্দ বাবু ফিরিয়ে আনেননি, তার মানে কোথাও রেখে এসেছিলেন। যাক, আপনি তো দেখছি লোকটিকে ভালোভাবেই চিনতেন। কেমন মানুষ ছিলেন তিনি? ওইটি বলতে পারবো না দাদা, পরচিত্ত অন্ধকার। তবে কথাবার্তায় ভালো ছিলেন, কারুর সাথে পাচে থাকতেন না, নিজের ধান্দায় ঘুরতেন। মাসখানেক আগে আমাদের মাস্টার মশাইয়ের কাছে খুব যাতায়াত ছিল বলিয়া স্টেশন মাস্টারের ঘরের দিকে আঙ্গুল দেখাইল। তাই নাকি? কিসের জন্য যাতায়াত? তা জানি না দাদা। দুজনে মুখোমুখি বসে কি গুজগুজ ফুসফুস করতেন ওরাই জানেন। আপনি মাস্টার মশাইকে শুধন না? তাই করি। হরিলাসবাবু ঘরের সামনে গিয়ে দাঁড়াইলাম। ব্যোমকেশ বলিল, মাস্টার মশাই, আসতে পারি? হরিলাসবাবু এমনভাবে ভ্রু তুলিয়া চাহিলেন যেন আমাদের চিনিতেই পারেন নাই। তারপর কাজে বিঘ্ন করার জন্য বিরক্ত হইয়াছেন, এমনিভাবে হাতের কলম রাখিয়া বলিলেন, আসুন। আমরা ঘরে গিয়ে বসিলাম। বহু খাতাপত্রে ভারাক্রান্ত প্রকাণ্ড টেবিলের ওপারে তিনি, এপারে আমরা। ব্যোমকেশ বলিল, সদানন্দ সুর মারা গেছেন, শুনছেন বোধ হয়? হরিলাসবাবু প্রশ্নটাকে অত্যন্ত সন্দিগ্ধভাবে পরীক্ষা করিয়া বলিলেন, শুনেছি। ব্যোমকেশ বলিল, তার সঙ্গে আপনার জানাশোনা ছিল? যেন এই কথার উত্তরে উপর জীবন মরণ নির্ভর করিতেছে এমনিভাবে গভীর বিবেচনার পর হরিবিলাস বাবু বলিলেন, সামান্য জানাশোনা ছিল। ব্যোমকেশ ঈষৎ অধীর কণ্ঠে বলিল, দেখুন, আপনি মনে করবেন না, না হোক কৌতূহল বসেই আপনাকে প্রশ্ন করছি। অত্যন্ত ভয়াবহভাবে সদানন্দ বাবুর মৃত্যু হয়েছে। আমি পুলিশের পক্ষ থেকে তারই তদন্ত করতে এসেছি। এখন বলুন, কোন সূত্রে সদানন্দ বাবুর সঙ্গে আপনার পরিচয় ছিল? হরিবিলাস বাবুর চুপসানো মুখ যেন আরও চুপসিয়ে গেল। তিনি 2-4 বার গলা ঝাড়া দিয়া অত্যন্ত দ্বিধাসংকুল কণ্ঠে বলিতে আরম্ভ করিলেন, সদানন্দ সুরের ভগ্নিপতি প্রাণকেষ্ট পাল রেললাইনের ইন্সপেক্টর। তার সঙ্গে আমার আগে থাকতে পরিচয় আছে। মাস কয়েক হলো প্রাণকেষ্ট বাবু এই লাইনে এসেছেন। রামডিহি জংশনে তার হেডকোয়ার্টার। ট্রলিতে চড়ে রেলের লাইন পরিদর্শন করে বেড়ানোর তার কাজ। কাজের উপলক্ষে সান্তালগোলা দিয়ে তিনি প্রায় যাতায়াত করেন। আমার সঙ্গে দেখা হয়। একদিন প্রাণকেষ্ট বাবু এসেছেন, আমি তার সঙ্গে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা কইছি। এমন সময় সদানন্দ বাবু প্ল্যাটফর্মে এলেন। প্রাণকেষ্ট বাবু পরিচয় করিয়ে দিলেন, বললেন,
আমার সম্বন্ধী। সেই থেকে আমি সদানন্দ বাবুকে চিনি। শুনিতে শুনিতে ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিয়াছিল। সে বলিল, কতদিন আগের কথা? 2-3 মাস হবে। প্রাণকেষ্ট বাবু প্রায় এই লাইনে যাতায়াত করেন। শেষ কবে এসেছিলেন? 4-5 দিন আগে। স্টেশনে বেশিক্ষণ ছিলেন না, ট্রলিতে চড়ে লাইন দেখতে চলে গেলেন। শালা ভগ্নিপতির মধ্যে বেশ সদ্ভাব ছিল। ভেতরে কি ছিল জানি না, বাইরে সদ্ভাব ছিল। যাক, তারপর থেকে সদানন্দ সুর আপনার কাছে যাতায়াত করতেন। কি উপলক্ষে যাতায়াত করতেন? হরিবিলাসবাবু আবার কিছুক্ষণ নীরবে চিত্ত মন্থন করিয়া বলিলেন, সদানন্দ বাবু দালাল ছিলেন। ছোটোখাটো জিনিসের দালালি করতেন। আমার ডিসপেসিয়া আছে দেখে তিনি আমাকে কবিরাজি চিকিৎসা করবার জন্য ভজাচ্ছিলেন। 2-1 শিশি গজিয়েছিলেন, হত্যুকি আর বিট নুন। তাতে কিছু হলো না। হরি হরি শেষে হরিতকি আর বিট নুন। ব্যোমকেশ তবু প্রশ্ন করিল, এছাড়া সদানন্দ সুরের সঙ্গে আপনার আর কোনো সম্বন্ধ ছিল না? না। নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ উঠিয়া পড়িল। আপনাকে অনর্থক কষ্ট দিলাম। প্রাণকেষ্ট বাবু এখন রামদিঘি জংশনেই আছেন? হ্যাঁ। নমস্কার। চলো অজিত। স্টেশনের বাইরে আসিয়া বলিলাম, এবার কি? ব্যোমকেশ বলিল, ওবেলা রামডিহিতে গিয়ে প্রাণকেষ্ট পাল মহাশয়কে দর্শন করে আসতে হবে। তিনি শ্যালকের মৃত্যু সংবাদ যদি বা এখনো না পেয়ে থাকেন, বিকেল নাগাদ নিশ্চয় পাবেন। হরিবিলাসবাবুকে কেমন মনে হলো? বলিলাম, আকার সদৃশী প্রজ্ঞা, যেমন ঘুণধরা চেহারা তেমনি মরচে ধরা বুদ্ধি। শূন্য সিন্ধুকে ডবল তালা। তুমি যদি সন্দেহ করে থাকো যে উনি লুকিয়ে লুকিয়ে গোলাবারুদের কালাবাজার করছেন, তাহলে ও সন্দেহ ত্যাগ করতে পারো। হরিবিলাস বাবুর একমাত্র গোলা হচ্ছে হরিতকি খণ্ড, আর বারুদ বিট নুন। এতক্ষণ শুনছিলেন ব্যোমকেশ সিরিজের একটি গল্প, অমৃতের মৃত্যু। আজ পড়ছিলাম এর প্রথম পর্ব। কাল আবারও চলে আসব এর দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।